আসসালামু আলাইকুম। দিস ইজ নাথিং ফোন 1 অ্যান্ড ইটস রিয়েলি নাথিং। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই নাথিং ফোন 1 এই ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি কবে নাগাদ অ্যাভেলেবেল হবে এবং বাংলাদেশের বাজারে এর প্রাইস কেমন হবে সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করবো, এবং অবশ্যই এই নাথিং ফোন 1 নিয়ে আমার অমূল্যবান দুইটা কথাবার্তা বলার রয়েছে, সেটাও এই ভিডিওতে আমি আপনাদের সাথে শর্টকাট শেয়ার করবো। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। অ্যান্ড অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে আমি শামীম আছি আপনাদের সাথে। তো ভিডিও শুরু করার আগে আমার অমূল্যবান দুইটা কথাবার্তা বলে নিয়ে আগেই, যেটা না বললেই না। তো নাথিং ফোন নিয়ে যখন ইন্টারনেটে প্রথমবারের মতো রুমার্স ছড়িয়েছিল, তখন আমি অনেক বড় বড় ইউটিউবারদের বলতে শুনেছি যে এবার নাকি সত্যি কোনো ব্র্যান্ড আসতে যাচ্ছে যেটা কিনা অ্যাপলের অল্টারনেটিভ হবে। সো হিয়ার ইজ ইউর নাথিং ফোন 1 অল্টারনেটিভ অফ অ্যাপল উইথ Snapdragon 778G প্লাস, আর যেটার বেস ভেরিয়েন্টের মূল্য ইন্ডিয়াতে রাখা হয়েছে 33,000 রুপিস। লাইক হোয়াট দ্য ফাক। অ্যান্ড ওভারঅল ফোনটা বাজারে আসার আগে যেমন একটা হাইপ ছিল, যেমন একটা হাইপ তৈরি করতে সক্ষম হয়েছিল নাথিং ব্র্যান্ড, সেই হাইপটাকে এখন আর ধরে রাখতে পারছে বলে আমার মনে হয় না। কারণ আমরা সত্যি কিছুটা হতাশই হয়েছি। নাথিং ব্র্যান্ডের প্রথম ফোন হিসাবে আসলে এরকম একটি ফোন, তারপর আবার এরকম প্রাইজে আসবে, তো এটা আমরা সত্যি এক্সপেক্ট করিনি। তো রাখি সেই কথা। এখন বলি যে আসলে নাথিং ব্র্যান্ডের কি করা উচিত ছিল। তো এটা যেহেতু নাথিং ব্র্যান্ডের প্রথম ফোন, নাথিং ফোন 1, এটা যেহেতু তাদের ব্র্যান্ডের প্রথম ফোন, তো সেক্ষেত্রে এখানে তারা যেটা করতে পারতো সেটা হচ্ছে যে এখানে তারা OnePlus-এর মতো কিন্তু একটা বিজনেস স্ট্র্যাটেজি ফলো করতে পারতো। যেহেতু তারা এই ফোনটা বাজারে নিয়ে আসার আগে যথেষ্ট হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল আমি বলবো, তো সেই হাইপটা কিন্তু এখন আর নেই। তো তাদের উচিত ছিল এই হাইপটাকে ধরে রাখা। তো সেটা তারা কিভাবে ধরে রাখতে পারতো? তো এখানে তারা যেটা করতে পারতো সেটা হচ্ছে প্রথম দিকে এরকম অ্যাভারেজ মানের একটি ফোন, এরকম অ্যাভারেজ স্পেসিফিকেশনের একটি ফোন তারা যদি না নিয়ে এসে একটা ফ্ল্যাগশিপ কিলার কাইন্ড অফ ফোন নিয়ে আসতে পারতো, অ্যান্ড সেটা যদি অবশ্যই একদম কম প্রাইসে আমাদের সামনে উপস্থাপন করতে পারতো, সেক্ষেত্রে এই ব্র্যান্ডটা সম্পর্কে, ওভারঅল নাথিং ব্র্যান্ডটা সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা এবং বিশ্বস্ততার জায়গায় কিন্তু তৈরি হয়ে যেত প্রথম দিক থেকেই, যেমনটা আমাদের OnePlus-এর ক্ষেত্রে হয়েছিল। আপনারা এখানে উদাহরণস্বরূপ পোকোর কথাও ধরতে পারেন, যেমনটা পোকো F1 কালজয়ী একটি ফোন, এবং সেখান থেকে কিন্তু পোকো যে ব্র্যান্ডটা ছিল xiaomi সাব ব্র্যান্ড পোকো, তো সেই পোকোর উপরে কিন্তু আমাদের একটা আস্থা তৈরি হয়েছিল। অ্যান্ড পোকো মানেই কিন্তু তখন আমরা বুঝতাম যে দামে সেরা স্পেসিফিকেশন সমৃদ্ধ ফোন কিন্তু তারা আমাদের প্রোভাইড করবে। তো এখন পর্যন্ত কিন্তু পোকোর উপর সেই আস্থার আমাদের রয়েছে, যদিও পোকো F1 এর মতো তেমন কোনো ফোন তার পরবর্তী সময়ে আমরা আর পাইনি, বাট স্টিল এখনো পোকোর প্রতি কিন্তু আমাদের একটা সফট কর্নার রয়েছে। পোকো মানেই বেস্ট ভ্যালু ফর মানি, পোকো মানেই ফ্ল্যাগশিপ কিলার। তো এখানে নাথিং ফোন 1 এই কাজটা করতে পারতো, যেহেতু তাদের এই ব্র্যান্ডের প্রথম একটা ফোন, তো সেই ক্ষেত্রে অবশ্যই বাজেটে একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন তারা নিয়ে আসতে পারতো। তো আমার মনে হয় যে এরকম একটা কাজ নাথিং ব্র্যান্ডও করতে পারতো। সেক্ষেত্রে প্রথম দিক থেকেই নাথিং ব্র্যান্ডটাকে ঘিরে আমাদের একটা ভালোবাসার জায়গা তৈরি হতো, একটা আস্থার জায়গা তৈরি হতো। তো সে যাই হোক, আসলে এই নাথিং ব্র্যান্ড তাদের ফিউচারে কি প্ল্যানিং রয়েছে সেটা আসলে এখনই খোলাসাভাবে কিছু বলা যাচ্ছে না। দেখা যাক, তাদের ব্র্যান্ডের আরো দু একটা ফোন বাজারে আসুক, দেন দেখা যাবে যে আসলে তাদের আসলে কোন স্ট্র্যাটেজিটা ফলো করে সামনের দিকে এগোচ্ছে। তো এখন মূল টপিকে ফিরে আসি যে এই ফোনগুলো আমরা বাংলাদেশের বাজারে কেমন প্রাইসে আর কবে নাগাদ পাবো। তার আগে অবশ্যই ছোট করে এই ফোনটির মেইন কিছু স্পেসিফিকেশন, যেগুলো আপনার সাথে শেয়ার না করলেই না। তো স্পেসিফিকেশন সবকিছুই এভারেজ লেগেছে আমার কাছে। তো এখানে ডিসপ্লে প্যানেল আপনারা 6.55 ইঞ্চির একটি ফ্লেক্সিবল OLED ডিসপ্লে প্যানেল পাচ্ছেন, যেখানে HDR10 এর সাপোর্ট রয়েছে, এবং ডিসপ্লে পিপিআই হচ্ছে 402, 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, এবং এখানে আপনারা 3টা ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই স্মার্টফোনটির, 8128, 8256, 12256 জিবি। এবং এখানে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে আপনারা ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর পাবেন, 50 মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড সেন্সর পাবেন, এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 45 mAh এর ব্যাটারি থাকছে, 33 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, এবং অফিসিয়ালি ক্লেম করা হচ্ছে যে ফুল চার্জ হতে সময় লাগবে ফোনটির 70 মিনিট। আর এখানে চিপসেট হিসেবে আপনারা পাচ্ছেন Qualcomm Snapdragon 778G প্লাস, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড একটি প্রসেসর। তো এই তো, এন্ড এখানে সফটওয়্যার সাপোর্ট হিসেবে আপনারা হচ্ছে 3 বছর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, এবং 4 বছর পর্যন্ত আপনারা সিকিউরিটি প্যাচের আপডেট পাবেন। সেটা হচ্ছে প্রতি 2 মাস অন্তর একটি করে আপডেট আপনারা কিন্তু 4 বছর পর্যন্ত পেয়ে যাবেন। তো এই ছিল মেইন কিছু স্পেসিফিকেশন। এবার যদি কথা বলি তাহলে এই ফোনগুলো বাংলাদেশের বাজারে আমরা কবে নাগাদ পাবো। তো এই ফোনটি যেহেতু অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, তো আপনারা আশা রাখতে পারেন যে আগস্ট মাস নাগাদই এই ফোনটি অবশ্যই বাংলাদেশের আপনারা প্রায় প্রত্যেকটা জায়গাতেই অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবং প্রথম দিকে যদি আপনি এই ফোনগুলোর প্রাইসটার কথা বলি, তো ইন্ডিয়ার বাজারে বেস ভেরিয়েন্টের মূল্য রাখা হয়েছে 33,000 রুপিস, এবং লঞ্চিং অফার উপলক্ষে আপনারা সেখানে 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন। তো ধরে নিতে পারেন যে 32,000 রুপিস। তো বাংলাদেশে তো আর আমরা অফার টফার পাবো না। তো 33,000 রুপিস থেকে বাংলাদেশের বাজারে আসলে এই ফোনটির প্রাইসটা হওয়া উচিত 35 থেকে 36-37 হাজার টাকা সর্বোচ্চ। তো এরকম একটা প্রাইস কিন্তু বাংলাদেশের বাজারে আপনাদের বেস ভেরিয়েন্টে পাওয়া উচিত।
তো যদি সর্বোচ্চ হয় সেক্ষেত্রে আমাদের 40,000-এর নিচেই আমি আশা করি যে বেস ব্র্যান্ডের প্রাইসটা হওয়া উচিত। কিন্তু আমি এখানে বারবার বলছি যে উচিত, কিন্তু এখানে উচিত যেটা সেটা কখনোই হবে না, কারণ বাংলাদেশের যে যারা আসলে এই যারা বিজনেস করে তো সেক্ষেত্রে তাদের আসলে উপর তেমন কোনো আস্থা রাখা যায় না। যে কোনো একটি ফোন প্রথম দিকে সেটা যখন বাজারে আসবে সেটা নিয়ে যখন একটু হাইপ থাকবে বাজারে, তো সেটার দাম আসলে 15-20 হাজার টাকা বাড়িয়ে দেয় তাদের পক্ষে কোনো ব্যাপারই না। তো আপনারা ধরে নিতে পারেন যে প্রথম দিকে যদি ফোনটা যখন বাংলাদেশের বাজারে আসবে সেটার প্রাইস অবশ্যই 40,000-45,000 টাকার ভিতরে থাকবে। বেস ব্র্যান্ডের প্রাইসটা আমি কথা বললাম, এবং প্রাইসটা 50,000-ও হতে পারে, এটা আসলে বাংলাদেশের বাজারে অস্বাভাবিক কিছুই না। তো যখন আবার এই ফোনটি নিয়ে আস্তে আস্তে হাইপটা কমে আসবে তখন সেক্ষেত্রে কিন্তু আপনার আমি আশা রাখছি যে 40,000-এর নিচেই 2-1 মাস পরে এই ফোনটি আপনার বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড এই ফোনটি বাংলাদেশে আসার সাথে সাথেই এই ফোনটি বাংলাদেশের বাজারে কেমন প্রাইসে আসলো আর কোথায় কোথায় পাওয়া যাচ্ছে সেটা আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। গুড বাই।